মেতেছে খেলায়, একদিন চলে যায় ধূসর বেলায়। ভালো যে বাসে সে যে কাঁটার মুকুট পরে, রক্ত ঝরানো পথ ব্যথার আলোয় ভরে। ভালো যে বাসে সে যে কাঁটার মুকুট পরে, রক্ত ঝরানো পথ ব্যথার আলোয় ভরে। সময় থমকে যায় মন দেয়া নেয়া খেলায়, যে দেখে শুধু ভালোবাসা। এই নরদেহ ঘিরে যারা মেতেছে খেলায়, একদিন চলে যায় ধূসর বেলায়। দেখো বিশাখা, তুমি একটা ভালো জায়গায়, একটা ভালো আশ্রয় অভয়বাবু বাড়িতে আছো, আর আমি তোমাকে সারা কলকাতা শহর খুঁজে বেরিয়েছি। নেহাত বিনীতা ছিল তাই, না হলে হয়তো আমি বাঁচতাম না। তোমার কপালের জোরেই তুমি বেঁচেছো। আমি আর কতটুকু করেছি? আমার জায়গায় তুমি হলে তুমিও করতে। জানো সন্দীপ, বিনীতার মা, রিনা মাসি, এরা ভীষণ ভালো। ওই তো তোমার দোষ, সবাইকেই ভালো দেখো, না হলে আইডিয়াল ফুড প্রোডাক্টে ওই বদলোগুলোর খপ্পরে পড়ো। না বিনীতা, না, তুমি কিন্তু ঠিক কথা বললে না। বিবেকানন্দ বলেছেন যে অবিশ্বাস করে ঠকার থেকে বিশ্বাস করে ঠকা অনেক ভালো। বিশাখার কত বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো, ভাবুন তো। ভাগ্যিস হরদয়াল আর মতিবাইয়ের কাছ থেকে ওই ড্রাগস দেওয়া চকলেটগুলো খেয়েছিলাম। আমি অজ্ঞান না হয়ে পড়লে কি যে হতো। জানো সন্দীপ, বিনীতার একটা অনাথ আশ্রম আছে, আমি সেখানেই কাজ করব। দূর পাগল, আমাদের ওখানে তো কাউকে পয়সা দেওয়া হয় না। বিনীতা, সেবা করা তো খুব ভালো জিনিস। তুমি বাড়িতে থেকেও সেবা করতে পারো। যেমন ধরো, তুমি তোমার স্বামীর সেবা করতে পারো, তোমার সন্তানদের মানুষ করতে পারো, আবার কোনো আত্মীয় স্বজন বিপদে পড়লে তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াতেও পারো, সেটাও তো সেবা। সন্দীপ তো ঠিকই বলেছে। আপনি আবার বাড়ি ফিরে কিন্তু ওকে একদম বকবেন না। যে মরণ ফাঁদেও পা দিয়েছিল, তার থেকে যে বেরিয়ে এসেছে। ওর জন্য চিন্তা করতে করতে মাসিমা অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারবাবু কি রোগ সেটা এখনো অব্দি ধরতে পারছেন না। আপনারা কাগজে নিরুদ্দেশ কলমে কোনো বিজ্ঞাপন দেননি কেন? প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু মানববুজি বললেন যে ওর এখনো বিয়ে হয়নি, ও হারিয়ে গেছে শুনলে ভবিষ্যতে ওর বিয়ে দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। মালবুজি ঠিকই বলেছে। তবে আপনাকে খুঁজে পেতে কি কম পরিশ্রম হয়েছে? আমি বিনীতাকে কতবার বললাম আমি একা ঠিক চলে যেতে পারবো, আমাকে যেতে দাও। ও কিছুতেই ছাড়লো না। ব্যাংক থেকে আপনার দেশের ঠিকানা এনে তারপর আপনাকে খবর দিলাম। বিনীতা, এবার তাহলে আমাদের অনুমতি দাও, আমরা যাব, অনেক দূর যেতে হবে। সময় পেলেই সন্দীপ বাবুকে নিয়ে চলে এসো। নিশ্চয়ই আসবো। কথা দাও তুমি যাবে। নিশ্চয়ই যাব। আমার অনাথ আশ্রম, রিসার্চের কাজ, আত্মীয় স্বজন আর পার্টির ভিড়ে যখন খুব ক্লান্ত হয়ে পড়ব, দম নিতে কষ্ট হবে, মনে হবে একটা মেয়ে, এক টুকরো নীল আকাশ আর খোলা হাওয়া নিয়ে আমার জন্য অপেক্ষা করছে বেড়াপোতায়। যাব, সেদিন আমি নিশ্চয়ই যাব, কথা দিলাম। আচ্ছা, নমস্কার। আসি। এসো। চলো। ডাক্তারবাবু, আজকে কিরকম দেখলেন? ওই আপনি যা দেখছেন আমিও তাই দেখছি, তবে তফাৎটা এই, আপনি দেখেন বাইরেটা আর আমি দেখি ভেতরটা। অসুখ যদি নাই সারবে ডাক্তারবাবু, তাহলে পলের গলগ্রহে বেঁচে থেকে কি লাভ? আপনি আমাকে একটু বিষ দিন, আমি বিষ খেয়ে নিই। দিদি, ওদেশে অবশ্য এই নিয়মটা আস্তে আস্তে চালু হচ্ছে বটে, তবে আমাদের দেশে এর কোনো চল নেই। একে মার্সি কিলিং বলে। তবে দেখুন, রোগের শেষটা না দেখা পর্যন্ত চেষ্টা তো আমাদের করতেই হবে। ততদিনে এরা যে শেষ হয়ে যাবে। সন্দীপ বাবুকে তো দেখছি না, ওকে না বললে ব্যাপারটা তো আপনারা বুঝবেন না। মা, চিৎকার করো না, মাসিমা তো ঘুমোচ্ছেন। মা,
মা আমি কে? আমি বিশাখা। বিশাখা, এসেছিস মা? তুই এসেছিস? আরে এতদিন কোথায় ছিলি? এই মাকে ভুলে তুই এতদিন কোথায় ছিলি? তোর জন্য কেঁদে কেঁদে আমি যে পাগল হয়ে যাচ্ছিলাম মা, আমি যে পাগল হয়ে যাচ্ছিলাম তোর জন্য কেঁদে। চুপ করো দিদি, তোমার শরীর ভালো নেই, কাঁদলে অসুখ আরো বাড়বে। কি হচ্ছে কি বিশাখা? মাকে ছেড়ে দাও, ডাক্তারবাবু অপেক্ষা করছেন। ডাক্তারবাবু আপনি বরঞ্চ আসুন, আমরা ঘরে যাই। আমিও যাব, আমি শুনবো মায়ের কি এমন হয়েছে যা সারছে না। না, তুমি মাসিমার পাশে বসো, আমি শুনছি। বসো। ডাক্তারবাবু আসুন। হ্যাঁ চল। দেখুন, ওর বাঁ পায়ের ফোলাটা কিন্তু কিছুতেই কমছে না, একটা বায়োপসি করাতে হবে। আমি একজন অনকোলজিস্টকে চিঠি লিখে দেবো, তিনি সব ব্যবস্থা করে দেবেন। আচ্ছা ডাক্তারবাবু, ওই অনকোলজিস্ট মানে কি? ওই যারা ক্যান্সার রোগের স্পেশালিস্ট আর কি। দিদির কি তাহলে ক্যান্সার হয়েছে? আস্তে আস্তে মা। আচ্ছা ডাক্তারবাবু, ক্যান্সার কি সারে? দেখুন, সারে না বলে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, আগে টাকার জোগাড়টা করে ফেলুন। তা মোটামুটি কত খরচা হবে? আচ্ছা, রোগীর আপনি কে হন? মানে বলতে পারেন ওরা আমার আপনজন, আবার নাও বলতে পারে। দেখুন, হেয়ালি ছেড়ে চটপট বলুন, আমার তাড়া আছে। আসলে ডাক্তারবাবু, ওরা আমাদের আসল রক্তের সম্পর্কে কেউ নয়, বহুদিনের জানাশোনা। একসঙ্গে থাকতে থাকতে আপনজনের চেয়েও আপনজন হয়ে গেছে। ও তো ব্লাড রিলেশন যখন নয়, তখন আপনি এত কষ্ট করছেন কেন? ওনার নিজের জন কে আছে? সেরকম তো কেউ নেই, তবে শুনেছি দূর সম্পর্কের দেওর আছে, সে তো খরচের কথা শুনলেই পালিয়ে যাবে। ওর আপনজন বলতে ওই ওই মেয়ে, আসলে ওর মেয়ের বিয়ের দায়িত্ব আমার। ও দেখুন, তেমন বুঝলে হয়তো ওর বাঁ পাটা কেটে বাদ দিতে হবে, না হলে স্প্রেড করতে পারে। তা খরচা কত হবে? তা ধরুন আমার ফিজ, স্পেশালিস্ট, নার্সিংহোম, অপারেশন, এই সব নিয়ে ধরুন 40,000। দেখুন, অন্য কেউ হলে হয়তো 50 বলতাম, আপনি যখন বলছেন পেশেন্ট আপনার কেউ নয়, তাই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কম করলাম। আপনি ভাবুন, ডিসিশন নিয়ে আমাকে জানাবেন, কেমন? আচ্ছা ডাক্তারবাবু, ফিজটা? ও থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নমস্কার। সন্দীপ, মায়ের কি এমন অসুখ করেছে যে মাকে সবসময় ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে? তোমার জন্যে ভেবে ভেবে মাসিমার শরীর খারাপ হয়েছে। মেয়ে বাড়ি ফিরছে না, এতে মায়ের মনে চিন্তা হয় না? আমি তোমার জন্য কতদিন আমার অফিস কামাই করেছি তুমি জানো? সারা কলকাতা শহর আমি তোমায় খুঁজে বেরিয়েছি, লালবাজারে ধর্ণা দিয়ে থেকেছি, আর এই সমস্ত কিছু হয়েছে তোমার গর্তমের জন্য। এতদিন বাদে মেয়েটা ফিরলো, তুই ওকে বকাঝকা করিস না খোকা। না সন্দীপ, তুমি ওকে বকো, তুমি ওকে খুব বকো। বাপ পড়া মেয়েটাকে এত অভাবের মধ্যে বুক দিয়ে আগলে মানুষ করেছি, এত আদর পেয়েছি বলেই বোধহয় মেয়েটা আমার বাঁদর হয়েছে। মা, আজ তুমি নিজের কষ্টটাই বড় করে দেখলে। আমি বুঝি কষ্ট পাইনি? আমি যে কত কষ্ট পেয়েছি সে তো তোমায় আস্তে আস্তে বললাম। তোমার কষ্টের জন্য তুমি নিজে দায়ী। তুমি বারবার বলতে না যে আমি কারো গলগ্রহে থাকবো না, তা আমার এই বাড়িতে থাকলে তুমি কি আমাদের গলগ্রহে থাকতে? যাক, তর্ক করে লাভ নেই, পথে অনেক ধকল গেছে, যাও কিছু খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, এতদিন অনেকক্ষণ ঘুমিয়েছি, এবার একদিন কাল ঘুমাবো। মুখপুরি মেয়ে, মুখপুরি মেয়ে, এতখানি বয়স হয়েছে এখনো আপন পর কিছু শিখলি না? সেই থেকে ছেলেটার সঙ্গে খালি ঝগড়া করেই চলেছিস। আহা দিদি, তুমি ওকে বকছো কেন? খোকা আমার এতে কিচ্ছু মনে করবে না। তাছাড়া ওরা খুনসুটি না করলে থাকবে কি করে? ঘর সংসার তো আর এখনো হয়নি। মাসিমা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এই ওষুধটা খেয়ে নিন। দাও বাবা।
এই নিন তোর এর আগে আর আসতে পারলাম না বামুন দিদি, শুনলাম বিশাখা ফিরেছে। কই গো মেয়ে, এদিকে একবার এসো। আহারে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। মেয়েকে আর কতদিন আইবুড়ো করে রাখবে গো বামুন দিদি? দিন রাত তো ওপরওয়ালাকে ডাকছি, খোকার তো চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু ভবিতব্যকে খণ্ডাবে বলুন? তা অন্য পাত্র না পাও, তোমার নিজের ছেলেই তো রয়েছে, সোনার টুকরো ছেলে। ওরাও তোমাদের পাল্টি ঘর। এই মেয়েকে কি তোমার পছন্দ হয় না বামুন দিদি? অবশ্যই দেবাত হওয়ার কথা বলতে পারবো না। আমার কথায় আবার মেয়েটা রাগ করলো নাকি গো? না না, হয়তো লজ্জা পেয়েছে। তা তোমার খোকার সঙ্গে ওর বিয়ে দিতে আপত্তিটা কোথায়? আপত্তি হবে কেন? ওই মেয়েই তো বিয়ে করতে চায় না। সে কি কথা? এই বয়সে সিঁথিতে সিঁদুর না হলে কি মানায়? ও খালি বলে চাকরি করব। উমা, সে আবার কি কথা? খোকার মুখতে শুনছি আজকাল ব্যাংকে মেয়েরাও নাকি কাজ করছে। না না, তাহলে আর দেরি করো না বামুন দিদি, যেমন করে হোক ওদের দুজনার হাত এক করে দাও, তাতে তুমি বাঁচবে, তোমার খোকাও বাঁচবে, মেয়েটাও বাঁচবে। পেটে অনেক জায়গায় জল পড়েছে তো, তাই চাকরির বাই উঠেছে। খবরদার খবরদার বামুন দিদি, মেয়েকে চাকরি করতে দিও না, তাহলে তুমি মারা পড়বে। আজ যাই, অনেক রাত হলো। খোকা, খোকা, হ্যাঁ মা বলো। এই দেখ তো, মেয়েটা ওই বিকেলের ডাকে এসেছে। ও, পরমেশ কাকার চিঠি, অনেকদিন আগের লেখা। এখানে লেখা আছে, বিশাখাকে নিশ্চয়ই এতদিনে খুঁজিয়া পাইয়াছ। কারখানার অবস্থা যথাপূর্বম। বিশাখার অন্যত্র বিবাহের চেষ্টা করিও না। পরমেশ মল্লিক। ওই তো বিশাখা এসেছে। এসো, তুই ওকে বলে দেখ আমি দিদির কাছে গিয়ে বসছি। তুমি ওদের জানিয়ে দাও আমি সৌম্যপদকে বিয়ে করব না। কেন? এই বিয়ের জন্য ঠাকুরমণি এত পয়সা খরচা করলেন, তুমি ওনার কাছে কৃতজ্ঞ? নেহাত সৌম্যবাবু বিদেশ থেকে একটা... তোমাকে না কতবার বলেছি আমি বিয়ে করব না, আমি চাকরি করব। সংসারে যে মানুষ নিজের দরকারটা কি বড় করে দেখে, সে কিন্তু নিজেকেই ছোট করে। বিশাখা, যেখানে কৃতজ্ঞতায় মাথা নোয়াতে হয়, সেখানে নত হওয়াটাই মনুষ্যত্ব। বই পড়া কথা শুনে জীবনের পথ চলা যায় না সন্দীপ। জীবন নদীর মতন তার নিজের পথ বেছে নেয়। আমি জানি চাকরি আমাকে সুখ দেবে, শান্তি দেবে। তার মানে এক কথায় টাকা। টাকায় যদি সব হতো, তাহলে রাজার ছেলে সিদ্ধার্থ কেন বুদ্ধদেব হলেন? বড় লোক ঘেটে বুদ্ধদেবের নামটাই বললে? কই, টাটা, বিড়লা, গোয়েঙ্কা এদের মধ্যে কেউ কোনোদিন সন্ন্যাসী হয়েছে বলে তো শুনিনি। তাছাড়া কোনটা উচিত কোনটা অনুচিত সেটা কি আমায় তোমার কাছ থেকে শিখতে হবে? আর সেই জন্যেই ভবতোষ সাহা হারদোয়ালের হাত থেকে ওই জিনিস তুমি খেয়েছিলে। কোন জিনিস খেয়েছিলাম? কেন তুমি হেরোইন দেওয়া চকলেট খাওনি? দেখো বিশাখা, তোমার মায়ের ওষুধের অনেক দাম, অনেক খরচা। তুমি যদি একটা বড়লোক বাড়ির বউ হও, তাহলে তোমার মায়ের অনেক ভালো চিকিৎসা করাতে পারবে। তা বলে সব জেনে শুনে
তুমি আমায় একটা ডিভোর্স লোককে বিয়ে করতে বলছো? কি রে, তুই আবার ওকে বকাবকি করছিস? মা তুমি শুধু আমার দোষটাই দেখো। আচ্ছা মাসিমা, আপনি বলুন তো, সন্দীপ কি সব জেনে শুনে একটা ডিভোর্সি মদ খাওয়া লম্পটকে বিয়ে করে আনতে পারতো? আচ্ছা, তুমি কি চাও আমি চাকরি না করে সারা জীবন তোমার গলগ্রহ হয়ে থাকি? গলগ্রহ? যদি তাই ভাবো তাহলে বিয়ে করলে সব ন্যাটা তো চুকে যায়। বিশাখা, তুমি ঠিক বুঝতে পারছো না। মা মা তুমি বলো যে আমি এখানে কি করব? তা আমি যদি তোমার অতই বোঝা হই, আমাদের এ বাড়িতে আনলে কেন? আমরা মরি বাঁচি তা দিয়ে তোমার কি? নিতেন পক্ষে আমাদের খিদিরপুরের বাড়িটা তো ছিল। হ্যাঁ, সেই ভাড়া বাড়ি। তুমি সেখানে লাঠি ঝাঁটা খেয়ে থাকতে আমি নিজের চোখে দেখেছি। আর তুমি কি করে ভাবলে সব জেনে শুনে আমি তোমাকে আবার সেখানে ফেরত পাঠিয়ে দেবো? আচ্ছা, তুই ওকে চাকরিতে বাধাই বা দিচ্ছিস কেন? মা তুমি বুঝতে পারছো না, ও যদি চাকরিতে ঢুকে আবার একটা নতুন কোনো বিপদে পড়াতে লোকে কিন্তু আমায় ধরবে। ঠিক আছে ঠিক আছে, মাসিমা যদি নিজের মুখে বলেন তাহলে। মা মা মাসিমা কেমন করছেন? কেন, কি হয়েছে কমলের মা? তুমি তাড়াতাড়ি এসো, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। সে কি? খোকা খোকা, চুপ করে দাঁড়িয়ে থাকিস না, শিগগিরই একটা ডাক্তার ডেকে নিয়ে আয়। যা বাবা। জিজ্ঞেস করলি না তো কিসের প্রসাদ? আজকে তো বৃহস্পতিবার, আজ তুমি তো লক্ষ্মী পুজো করো। হায় রে কপাল, আজ বৃহস্পতিবার? তোর দেখছি চারদিকে চিন্তায় আজকাল বার তারিখ আর কিচ্ছু খেয়াল থাকে না। আজ শনিবার রে, বারের ঠাকুরের কাছে দিদির নামে পুজো দিয়েছিলাম। যা ভুগছেন বেচারা। এ বড় কঠিন রোগ মা, পুজো আছে সারে না। তোকে বলেছে যার ইচ্ছেতে সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে যাচ্ছে, তিনি ইচ্ছে করলে এই রোগ সারাতে পারেন না। তার তেমন ইচ্ছা হবেই বা কেন মা? তোমার দিদির মতো আরো তো অনেক রুগী আছে এই পৃথিবীতে। খোকা, তুই শেষে নাস্তিক হয়ে গেলি? চাকরি করে শেষে তোর এই উন্নতি হলো? আচ্ছা মা, এই যে এতদিন ধরে তুমি পুজো আচ্ছা, গঙ্গা স্নান, দান ধ্যান করলে, এর কোনো ফল আছে? কেন হঠাৎ এতদিন বাদে এই প্রশ্ন কেন খোকা? ঠাকুমামণির কথা প্রায় মনে হয় মা, এত কিছু করে কোনো ফলই হলো না। আমিও তোর বাবাকে ঠিক এই কথাটা বলতাম। বাবা কি বলতেন? উনি বলতেন সব পুজো তো আর পুজো নয়। তার মানে? তোর বাবা বলতেন, দেখো পুজো হচ্ছে দু রকমের, একটা হচ্ছে বুদ্ধিমানের পুজো, আরেকটা হচ্ছে ওই ভক্তিমানের পুজো। জানিস খোকা, ওই বুদ্ধিমান যখন পুজো করবে না, তখন বলবে, মা আমাকে মামলাটায় জিতিয়ে দাও মা, আমাকে লটারির ওই 6 লাখ টাকা পাইয়ে দিও মা। আর ভক্তিমানের পুজো মানে? সে তো আর কিছু আশা করে না, পুজোর জন্যই পুজোটা করে। সেই জন্যই তো তার জীবনে এত দুঃখ কষ্ট। ও, তার মানে তুমি আজকে বুদ্ধিমানের মতো পুজো করলে? এই নে, এবার শুয়ে পড়তো, আমার এখন অনেক কাজ বাকি আছে। তা করো না, তোমার অনেক কাজ, আমি বসে বসে দেখি। একটু ঘুমোতে চেষ্টা করতো। সারাদিন খেটে খুটে এসে রাতটায় যদি বিশ্রাম না নিস, তাহলে কালকে সারাদিন জুঝবে কি করে? আচ্ছা মা, তুমি বা এত কষ্ট সহ্য করো কি করে? আমার কথা ভাবিস না, মেয়ে মানুষের প্রাণ আর কই মাছের জান অত সহজে কাবু হয় না। আচ্ছা মা, কি রে? অনেকদিন আগে তুমি আমায় বলেছিলে যে এই বাড়িটা বন্ধক রেখে টাকা নিয়ে মাসিমার চিকিৎসা করাবে, তোর মনে আছে? হ্যাঁ, কিন্তু এখন এসব কথা কেন? না মানে, কার কাছে বন্ধক রাখবো, আর কেই বা অত টাকা দেবে? সব সময় সংসারের কথা ভাবতে নেই খোকা, ওসব কাল ভাবিস। আসলে মাসিমাকে খুব শিগগিরই কোথাও ভর্তি করতে হবে। মাসের শেষ,
কোত্থেকে যে টাকা জোগাড় করব। আমার পুরনো একজোড়া সোনার বালা আছে। মা, ছেলে হয়ে কোথায় তোমাকে সোনার গয়না গড়িয়ে দেবো? তা নয় বাবার দেওয়া গয়নাগুলো বিক্রি করে দেবো। এটা নাও সন্দীপ, এগুলো নিয়ে আমি কি করব বলতে পারো? বিশাখা, মানুষের জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না। তুমি এগুলো তোমার ভবিষ্যতের জন্য রেখে দাও। আমি যখন পারবো না তখন তোমার থেকে হাত পেতে চেয়ে নেব। না সন্দীপ, আজকের বিপত্তি যদি না কাটলো তাহলে ভবিষ্যতের কথা ভেবে লাভ কি? তুমি এগুলো নাও। তুমি এগুলো না নিলে আমি কিন্তু সত্যি ভাববো আমরা এখনো তোমাদের আপনজন হয়ে উঠতে পারিনি। নাও সন্দীপ। ছি মা, তুমি তুমি কি বলছো এসব? সন্দীপ তো ঠিকই বলেছে, কখন যে বিপদ ঘাড়ে এসে চাপে কেউ বুঝতে পারে না। তোমারগুলো তো রইলই। এই নরদেহ ঘিরে যারা মেতেছে খেলায়, একদিন চলে যায় ধূসর বেলায়। ভালো যে বাসে সে যে কাঁটার মুকুট পরে, রক্ত ঝরানো পথ ব্যথার আলোয় ভরে। ভালো যে বাসে সে যে কাঁটার মুকুট পরে, রক্ত ঝরানো পথ ব্যথার আলোয় দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel